এই 22টা বহুনির্বাচনী প্রশ্ন যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, তোমার এই জ্যামিতি অধ্যায় থেকে যেভাবেই প্রশ্নপত্র আসুক না কেন বহুনির্বাচনের ক্ষেত্রে আশা করি তুমি সমাধান করতে পারবা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026, তোমাদের গণিতের নবম অধ্যায়ের নামটি হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে তোমাদের হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাস্ট তোমাকে জানতে হবে, পড়তে হবে, এই কয়টা বহুনির্বাচনী আমরা শিখব। আমি হচ্ছে অ্যানালাইসিস করে টোটাল হচ্ছে 22টা বহুনির্বাচনী প্রশ্ন দিলাম, যেগুলো বিগত সালের বোর্ড প্রশ্ন বা হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্ন আলোকে তৈরি করা। এই 22টা বহুনির্বাচনী প্রশ্ন যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, তোমার এই জ্যামিতি অধ্যায় থেকে যেভাবেই প্রশ্নপত্র আসুক না কেন বহুনির্বাচনের ক্ষেত্রে আশা করি তুমি সমাধান করতে পারবা। যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এই ক্লাসটা ধারাবাহিকভাবে হচ্ছে ক্লাসটা শেষ করো, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখো। আশা করি তোমার জ্যামিতির বেসিকটা ক্লিয়ার হবে, পাশাপাশি তোমার হচ্ছে বহুনির্বাচনী বলো, শূন্যস্থান পূরণ বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, এই তিনটার মধ্যে তোমার কোনোটাতেই প্যারা থাকবে না। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? দেখো, আমাদের হচ্ছে প্রথমে জানতে হবে যে বহুনির্বাচনী পড়ার আগে বেসিকগুলা কি। আমরা হচ্ছে চতুর্ভুজের সাধারণ বৈশিষ্ট্য পড়ব। আচ্ছা, তুমি কি চতুর্ভুজ চিনো? আমি একটা চতুর্ভুজ আঁকতেছি, দেখো। হ্যাঁ, এই যে একটা এই অংশের মধ্যে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, এটা হচ্ছে চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের হচ্ছে নাম দেই, দাঁড়াও, এখানে হচ্ছে কি দিলাম, খ দিলাম, খ দিলাম, এটা হচ্ছে ঘ দিলাম, এবং হচ্ছে এখানে খ দিলাম, ঠিক আছে? মানে হচ্ছে খ খ ঘ ঘ একটা চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ মানে কি? এখানে দেখো যে আমাদের বাহু কয়টা আছে, এই যে এইদিকে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। তার মানে কয়টা বাহু থাকবে? চারটা বাহু থাকবে। তার মানে চতুর্ভুজের মধ্যে কয়টা বাহু থাকবে? চারটা বাহু থাকবে। চারটি সরলরেখা, এই চারটি সরলরেখা বা সীমাবদ্ধ আকৃতি চিত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। এই যে চারটা বাহু আছে, চারটা বাহু কিন্তু আবদ্ধ অবস্থায় আছে, এটা একটু মনে রাখতে হবে। চতুর্ভুজগুলা কি? যে আমার কাছে চারটা বাহু থাকবে এবং সবগুলা বাহু আবদ্ধ অবস্থায় থাকবে, তাকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। আচ্ছা, এই চতুর্ভুজের মধ্যে কি আছে? কয়টা বাহু আছে বললাম? চারটা বাহু আছে। এর পরবর্তীতে দেখো, তোমার বাহু ব্যতীত আরও আছে। এই যে এই একটা অংশ, এটাকে বলা হয় কোণ। একটা কোণ দিলাম, এখানে হচ্ছে দুইটা, এই যে হচ্ছে এখানে 3 নাম্বার, এই যে হচ্ছে 4 নাম্বার। তার মানে কয়টা কোণ হচ্ছে? আমি যদি বলি এটাকে 1 2 3 হচ্ছে 4, ঠিক আছে বাবা? কয়টা কোণ এখানে পাইলাম আমরা? চারটা কোণ। আচ্ছা, তার মানে হচ্ছে চতুর্ভুজের হচ্ছে চারটা বাহু, ঠিক আছে? চতুর্ভুজের হচ্ছে চারটি বাহু ও চারটি কোণ থাকে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? চতুর্ভুজের কি? চারটা বাহু এবং চারটা কোণ থাকে। দুইটা বললাম। কোণের সমষ্টি। এখন হচ্ছে তোমার এই যে চতুর্ভুজটা দেখতেছো, এই চতুর্ভুজটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, আমরা পরবর্তীতে চিনব। এখন হচ্ছে তোমার এই যে 1 নাম্বার, আমি যদি 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার যোগ 4 নাম্বার, এই চারটাকে একসাথে করলে তখন তাকে বলা হয় সমষ্টি। এই চারটা সমষ্টির হচ্ছে মান আছে একটা, এই মানটা হচ্ছে 300 কত ডিগ্রি? 60 ডিগ্রি। সব সময় মনে রাখবা, ঠিক আছে? সব সময় মনে রাখবা যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা পাইলাম কি, যে চতুর্ভুজের হচ্ছে চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এটা হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি। আচ্ছা, চতুর্ভুজের শীর্ষ, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, চতুর্ভুজের হচ্ছে কর্ণ। দেখো, এই যে একটা, এই যে এই অংশটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। চতুর্ভুজের শীর্ষবিন্দু কিন্তু চারটি, একটা, এই যে দুইটা, এই যে হচ্ছে তিনটা, আর হচ্ছে এই যে চারটা।
এখন দেখো আমি শীর্ষবিন্দুগুলো মিলাইয়া দিই, মিল করে দিই। এই যে আমি শীর্ষবিন্দু বরাবর একটা টান দিলাম, ঠিক আছে, এই যে শীর্ষবিন্দু বরাবর একটা টান দিলাম। আর একটা টান দিতে পারি আমি এই যে এই দিক বরাবর একটা টান দিতে পারি, ঠিক আছে। তো আমি কয়টা টান দিলাম এখানে? 2টা টান দিলাম, ঠিক আছে। এই যে টানগুলা দিলাম শীর্ষবিন্দু, এক বিন্দু থেকে অপর বিন্দু শীর্ষবিন্দু, এরও একটা নাম আছে, এর নাম হচ্ছে কর্ণ, ঠিক আছে। এর নাম কি? কর্ণ। তার মানে চতুর্ভুজের মধ্যে হচ্ছে কি থাকে? কর্ণ থাকে। কি থাকে তোমার চতুর্ভুজের মধ্যে? কর্ণ থাকে। সংযোগকারী রেখাংশ একটি চতুর্ভুজের মধ্যে কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে। একটা চতুর্ভুজের মধ্যে কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে। তার মানে একটা চতুর্ভুজ থেকে আমরা হচ্ছে কি কি শিখলাম? প্রথমত হচ্ছে 4টি আবদ্ধ বাহু দ্বারা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের মধ্যে 4টা বাহু থাকে, 4টা কোণ থাকে, 4টা শীর্ষবিন্দু থাকে এবং হচ্ছে 2টা কর্ণ থাকে। এবং 4টি যে কোণ আছে এই 4টা কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এইটুকু আমরা বললাম। এখন চতুর্ভুজের হচ্ছে কয়েকটি প্রকারভেদ হয়, ঠিক আছে। চতুর্ভুজের প্রকারভেদ, প্রথমত হচ্ছে তোমাকে ট্রাপিজিয়াম চিনতে হবে। ট্রাপিজিয়াম কীরকম তুমি কি জানো? হ্যাঁ, এই যে ট্রাপিজিয়াম দেখো, এই যে আমি চিত্রটা আঁকতেছি এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এই চিত্রটা হচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটাকে ভালো করে বোঝো। ট্রাপিজিয়ামের মধ্যে যে চতুর্ভুজের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু থাকবে। তুমি কি সমান্তরাল বাহু সম্পর্কে জানো? অবশ্যই আমি জানি যে তুমি এটুকু বোঝো না। আচ্ছা, সমান্তরাল বাহুটা কি দেখো, এই যে আমার কাছে একটা হচ্ছে রেখা আছে, ঠিক আছে, রেখা আছে। আমি একটা রেখা আঁকলাম, আমি কিন্তু একটা না, আমি আরেকটা রেখাও আঁকতে পারি। দেখো এই যে আমি কি করলাম, আরেকটা রেখা আঁকলাম। দেখো একটা রেখা হচ্ছে একটু বড় দিলাম, আরেকটা রেখা হচ্ছে একটু ছোট দিলাম, 2টা রেখা আঁকলাম। এখন 2টা রেখা সমান্তরাল কি না তুমি বুঝবা কেমনে? সমান্তরাল হইতে গেলে কিন্তু তোমার হচ্ছে 2টা রেখা লাগবে, এটা মাস্ট মনে রাখবা, ঠিক আছে। সমান্তরাল হইতে গেলে কয়টা রেখা লাগবে? 2টা রেখা লাগবে। এখন এই 2টা রেখা সমান্তরাল কিনা তা তুমি বোঝার জন্য তুমি একটা কাজ করবা, দেখবা কি এই যে 2টা রেখার মাঝখানে, ঠিক আছে, এই যে মাঝখানে, এই মাঝখানের অংশটা হচ্ছে সমান কিনা, ঠিক আছে। মাঝখানের অংশটা মানে মধ্যবর্তী দূরত্বটা সমান কিনা। এই রেখাটা উপরের রেখাটার নাম যদি দিই আমি হচ্ছে ক এবং হচ্ছে খ, ঠিক আছে। এটার নাম যদি দিই আমি গ এবং হচ্ছে ঘ, 2টা নাম দিলাম, ঠিক আছে, ক ক এবং গ গ। এখন ক ক এবং ঘ গ, এই যে 2টা রেখা আছে এই 2টা রেখা তখনই সমান্তরাল ধরা হবে যখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি হবে? সমান হবে। এখন দেখো তোমার হচ্ছে এই অংশের মধ্যে আমরা কি বলতে পারি না, এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, হ্যাঁ, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, ঠিক, ঠিক আছে, ঠিক এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত ততটুকু দূরত্ব না, দূরত্ব না। তার মানে এই যে উপরের যে বাহুটা আছে, উপরের যে বাহুটা আছে, ঠিক আছে, এই যে উপরের বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা পরস্পরের কি? সমান্তরাল। তার মানে এটা কয় জোড়া হলো? 1 জোড়া হলো। তার মানে আমরা বুঝলাম যে ট্রাপিজিয়ামের মধ্যে কি থাকে? 1 জোড়া বাহু সমান্তরাল থাকে, ঠিক আছে, 1 জোড়া বাহু সমান্তরাল থাকে। এবং আরেকটা কথা আছে, এটার কি আছে? বিপরীত। তার মানে অন্তত 1 জোড়া বাহু বিপরীত বাহু হচ্ছে পরস্পর কি থাকে? সমান্তরাল থাকে। তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। অন্তত 1 জোড়া বিপরীত বাহু এটা কি থাকবে? সমান্তরাল থাকবে, তখনই হচ্ছে তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। তুমি দেখো এই যে অপর যে আরেকটা বাহু আছে, এই যে এই বাহুটা দেখো, এই যে বিপরীত দিকে, এই যে এই বাহুটার কথা বলতেছি আমি, এই যে এই বাহুটা এবং এই বাহুটা, এই যে দাগটা যতটুকু আছে, এই দাগটা যতটুকু আছে আমি এই অংশের মধ্যে দিলাম, তোমার হচ্ছে এটা দিলাম, এটা যতটুকু আছে, হ্যাঁ, তোমার এটা যতটুকু আছে, তুমি যদি উপরে আরেকটা দাগ টানো, আমি যদি উপরে আরেকটা দাগ টানি, এই যে দেখো উপরে আরেকটা দাগ টানি, এই যে আমি আরেকটা দাগ টানলাম, তুমি কি বলতে পারবা এই 2টা দাগ সমান আছে? এই যে 2টা হচ্ছে রেখা, এই 2টা রেখা কি সমান? কখনোই না, কখনোই সমান হবে না। 2টা রেখার মধ্যে একটা বড় হবে, আরেকটা কি হবে? ছোট হবে। এই যে উপরেরটা ছোট, নিচেরটা কি
নিচেরটা হচ্ছে কি বড়, তার মানে হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তুমি একটু দেখো এবং দেখো সামান্তরিকটা আমরা কি চিনি। সামান্তরিক হচ্ছে এরকম যদি থাকে তখন তাকে বলা হয় সামান্তরিক। এবং সামান্তরিকের মধ্যে তুমি মনে রাখবা কি, সামান্তরিকের মধ্যে তুমি একটা কথা মনে রাখবা, দেখো যে এই অংশের মধ্যে দুই জোড়া বিপরীত বাহু, দুই জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবং এবং আরেকটা কথা আছে, বিপরীত বাহু এবং বিপরীত কোণও সমান। ঠিক আছে, বিপরীত বাহু এবং বিপরীত যে কোণ আছে এই বিপরীত কোণও সমান। তার মানে ট্রাপিজিয়ামের মধ্যে শুধুমাত্র হচ্ছে অন্তত এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল ছিল। অন্তত কয় জোড়া? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল ছিল। দুইটার পার্থক্যটা বুঝবা যে ট্রাপিজিয়ামের মধ্যে অন্তত এক জোড়া বাহু সমান্তরাল ছিল। এখানে কোণগুলা কিন্তু, বিপরীত কোণগুলা কিন্তু সমান না। এর মধ্যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, শুধু সমান্তরাল নয় সমানও। এবং হচ্ছে বিপরীত যে কোণ, বিপরীত কোণটা এই যে এই কোণের বিপরীতে এই কোণ এবং এই কোণের বিপরীতে এই কোণ, মানে হচ্ছে এনে যত ডিগ্রি থাকবে, এনে যদি ক ডিগ্রি থাকে তাহলে এখানে হচ্ছে কই হবে, এখানে যদি হচ্ছে খ থাকে তাহলে তোমার এখানে হচ্ছে খ থাকবে, মানে এখানে যা থাকবে এখানে তা থাকবে কোণের মাপটা। এবং হচ্ছে বাহুগুলাও সেম, তাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। আচ্ছা, রম্বস, রম্বসের মধ্যে তোমার হচ্ছে কি জানো? রম্বসের মধ্যে এই যে রম্বস, রম্বসের মধ্যে হচ্ছে তোমার চারটা যদি বাহু আঁকি না, চারটা বাহুই হচ্ছে সমান হবে, চারটা বাহুই কি হবে? সমান হবে। এখানে দেখো দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। ঠিক আছে, আর রম্বসের মধ্যে এই যে চারটা বাহু, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বাহু বললাম না, এই চারটা বাহুই হচ্ছে সমান। ঠিক আছে, চারটা বাহু কি থাকবে? সমান থাকবে। এবং বিপরীত কোণের মান সমান, মানে এই দিকের কোণ এই দিকের কোণের সমান, এই দিকের কোণ এই দিকের কোণের সমান, মানে একটা আরেকটার বিপরীত যে কোণগুলো আছে এই কোণগুলো সমান। এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মাস্ট তোমাকে মনে রাখতে হবে, কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমাদের আরো কয়েকটা হচ্ছে ট্রাপিজিয়াম আছে। এখানে হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুইটা দেখো। এই যে আমি চিত্রটা আঁকলাম না, এই যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের মধ্যে কি আছে দেখো, যে আয়তক্ষেত্রের মধ্যে হচ্ছে যে চতুর্ভুজের চারটি কোণ 90 ডিগ্রি। তার মানে হচ্ছে তোমার দেখো, আমরা তো জানি এই চতুর্ভুজের সবগুলা কোণ মিলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। এই যে একটা কোণ, এই যে আরেকটা কোণ, এই যে আরেকটা কোণ, এই যে আরেকটা কোণ, এই প্রত্যেকটা কোণ এনও 90 ডিগ্রি। এই যে এই জায়গার মধ্যেও 90 ডিগ্রি, এই জায়গার মধ্যেও হচ্ছে 90 ডিগ্রি, এবং হচ্ছে এই অংশের মধ্যেও 90 ডিগ্রি। তার মানে আয়তক্ষেত্রের মধ্যে হচ্ছে চারটা যে কোণ আছে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যখন বলা হবে তখন তুমি মনে রাখবা এই 90 ডিগ্রির কথার অর্থ হচ্ছে সমকোণ। কি কোণ? সমকোণ। তার মানে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণেই হচ্ছে কি? সমকোণ। আরেকটা কথা আছে দেখো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। দেখো এই যে একটা বাহু আছে, এই বাহুর বিপরীতে এটা না, উপরের বাহুটা যতটুকু লম্বা, এই যে যতটুকু পর্যন্ত বড়, নিচের বাহুটাও কিন্তু ততটুকু পর্যন্তই বড়। এবং কি মধ্যবর্তী দূরত্ব সমান না? সমান না। এবং এই দিকের বিপরীতে এই দিকে আছে, দেখো এই দিকে যতটুকু বড় আছে এই দিকেও সেম ততটুকুই বড়। তার মানে তুমি বলতে পারো যে বিপরীত বাহুগুলো পরস্পর তো সমান এবং হচ্ছে কি সমান্তরালও বটে। আচ্ছা, আরেকটা, কর্ণদ্বয় পরস্পর সমান। তুমি যদি হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, তুমি যদি কর্ণ আঁকো তখন হচ্ছে কর্ণদ্বয়ও হচ্ছে সমান হবে এবং পরস্পরকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে। এই যে আমি এইভাবে যদি একটা কর্ণ আঁকি এবং হচ্ছে আরেকটা অপর আরেকটা কর্ণ আঁকি, দুইটা কর্ণ আঁকলাম এবং দুইটা কর্ণই সমান, এবং হচ্ছে এই যে মাঝখানে যদি আমি একটা পয়েন্ট দিই, এই পয়েন্ট দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যতটুকু দূরত্ব, এই পয়েন্ট থেকে ততটুকু দূরত্ব হচ্ছে এটা। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। তোমার পরীক্ষার হলে কি করবে জানো? তোমার কাঠামোগত প্রশ্ন আছে না, কাঠামোগত প্রশ্ন কিন্তু হচ্ছে 9 নং এর মধ্যে আসে। ঠিক আছে, এই 9 নং প্রশ্নে তোমাকে কি করবে? যে কোনো একটা চিত্র বলবে, যেরকম বর্গক্ষেত্র বলবে, ট্রাপিজিয়াম বলবে,
রম্বস বলতে পারে, অথবা হচ্ছে বর্গক্ষেত্র বলতে পারে, সামান্তরিক বলতে পারে, যে কোনো একটা চিত্রর বৈশিষ্ট্য লেখার জন্য বলবে। দেখো আমি বৈশিষ্ট্যগুলো তুলে দিচ্ছি। যে চতুর্ভুজের 4টি কোণই হচ্ছে সমান 90 ডিগ্রি তাকে বলা হয় হচ্ছে কি আয়তক্ষেত্র, এবং 4টা কোণই সমান না, এগুলোর বাহুগুলো সমান এবং সমান্তরাল। আচ্ছা, একটু বর্গক্ষেত্র দেখো। বর্গক্ষেত্রের মধ্যে হচ্ছে তোমার কি সবগুলাই সমান, ঠিক আছে। এখানে 4টা কোণ তো হচ্ছে সমান হয়, 4টা বাহু সমান হবে, ঠিক আছে, 4টা বাহু সমান হবে, 4টা কোণ সমান হবে, সবগুলাই সমান হবে। এই যে দেখো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং হচ্ছে এই কোণটা, 4টা কোণ, এই 4টা কোণের সমান এবং প্রত্যেকটা কোণের মানও কিন্তু 90 ডিগ্রি। আগেও বললাম আয়তক্ষেত্রের মধ্যে কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের মধ্যেও 90 ডিগ্রি। এবং 4টা যে বাহু আছে, এই যে একটা বাহু, এই যে বাহু, এই যে বাহু, এই যে বাহু, 4টা বাহুই কিন্তু সমান। আমরা কিন্তু আরেকটা চতুর্ভুজ দেখছি যার 4টা বাহু সমান, এই যে রম্বস, রম্বসেরও 4টা বাহু সমান, এবং হচ্ছে কি এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রেরও 4টা বাহু সমান। আরেকটা মিল আছে, এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের হচ্ছে 4টা কোণ সমান মানে সমকোণ, এবং বর্গক্ষেত্রেরও 4টি কোণ সমকোণ, এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এই যে বর্গক্ষেত্রেরও হচ্ছে কর্ণদ্বয় সমান এবং সমকোণে দ্বিখণ্ডিত করে। এটাও হচ্ছে সেমভাবে এনে দেখো, আমাদের রম্বসেও কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং বর্গক্ষেত্রেও সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি হচ্ছে তুমি এই যে চতুর্ভুজের হচ্ছে প্রকারভেদ, সবগুলো প্রকারভেদই হচ্ছে ভালো করে বুঝছো। আমরা তো চতুর্ভুজের প্রকারভেদ সম্পর্কে ভালোভাবেই বুঝলাম। এখন হচ্ছে ওই চতুর্ভুজ প্রকারভেদ থেকে আমাদের হচ্ছে কিছু তুলনা জানতে হবে। এই যে আমি একটা চক দিচ্ছি না, তুমি চকটা ভালো করে দেখো। এই চকের বাহিরে তোমার বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না, এটা আমি মাস্ট শিওর করে বলতে পারি। জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। পরে তুমি খাতায় তুলে এটা রাখতে পারো। পরীক্ষায় যেদিন যাবা, এটা প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হোক বা হচ্ছে বৃত্তি পরীক্ষা হোক, তুমি দেখবা এর বাহিরে প্রশ্নই নাই, এর মধ্য থেকে প্রশ্ন। আচ্ছা, একটু বুঝি ভালো করে কি কি আছে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো তোমার কি কি আছে, এখানে একটু দেখো। আমরা হচ্ছে এখানে প্রথমত দেখো কয়েকটা হচ্ছে প্রকারভেদ দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে কি কি। এখানে হচ্ছে চতুর্ভুজের গুলো দেওয়া আছে, এখানে ট্রাপিজিয়ামটা নাই। সবগুলা বাহু সমান, মানে কোন কোন চতুর্ভুজের বাহুগুলা সমান থাকে। দেখো এখানে 2টা আছে, একটা হচ্ছে রম্বস আর একটা হচ্ছে কি বর্গক্ষেত্র। এখন তোমাকে যদি বহুনির্বাচনী প্রশ্ন দেয় বা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, বলা হয় যে কোন চতুর্ভুজের সবগুলা বাহু হচ্ছে সমান, তখন তুমি উত্তরপত্র কি দেবা বাবা বলো তো? তখন বলবা রম্বস এবং কি বর্গক্ষেত্র। এবং বহুনির্বাচনী যদি বলা হয় নিচের কোন চতুর্ভুজের সবগুলা বাহু সমান, তখনও তোমার উত্তরপত্র আসবে কি রম্বস এবং কি বর্গ। আচ্ছা, এর পরবর্তীতে দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল। কি বললো? বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে। এই যে বিপরীত বাহুগুলো সমান্তরাল। এখন বিপরীত বাহুগুলো সমান্তরাল কি কোনগুলা? ঠিক আছে, সবগুলাই। তুমি চতুর্ভুজ যতগুলা দেখছো না, চতুর্ভুজের যেরকম 4টা বাহু থাকে, এরকম চতুর্ভুজের যে যতগুলা বাহু আছে সবগুলারই হচ্ছে বিপরীত বাহু সমান থাকে। সবগুলারই বিপরীত বাহু কি থাকে? সমান থাকে। এখানে রম্বস, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, আমি কিন্তু ট্রাপিজিয়ামের কথা বলতেছি না, এই 4টার ক্ষেত্রে সবগুলারই কি আছে? সমান আছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো তোমার হচ্ছে সবগুলা কোণ সমকোণ, ঠিক আছে। সবগুলা কোণ সমকোণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি একটু লিখে দিই, তোমার হচ্ছে মনে থাকবে না। এটা হচ্ছে আমি তোমাকে লিখে দিলাম কি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা থেকে প্রায় পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, সবগুলো কোণ সমকোণ, এরকম প্রশ্ন আসবে যে কোন চতুর্ভুজের সবগুলো কোণ সমকোণ। দেখো এখানে 2টার মধ্যে আছে, একটা হচ্ছে আয়ত আর একটা হচ্ছে কি বর্গ। তার মানে আমাদের যদি বলা হয় যে কোন চতুর্ভুজের সবগুলো কোণ সমকোণ, সেক্ষেত্রে আমরা বলবো কি আয়ত এবং হচ্ছে কি বর্গ। এরপরে দেখো কর্ণদ্বয় সমান, ঠিক আছে, কর্ণদ্বয় সমান।
সবগুলা চতুর্ভুজই কি কর্ণদ্বয় সমান থাকে? অবভিয়াসলি না। এখানে হচ্ছে শুধুমাত্র আয়ত এবং বর্গ এই দুইটারই হচ্ছে কর্ণদ্বয় সমান। তার মানে দুইটার মধ্যে দেখো দুই ধরনের মিল আছে। তোমাকে বৈশিষ্ট্যর কথা যদি বলা হয়, ঠিক আছে, তখনই কিন্তু তুমি লিখতে পারবা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুইটারই কি একটা হচ্ছে তোমার সবগুলো কোণ সমকোণ এবং হচ্ছে কি কর্ণদ্বয় সমান হয়। কর্ণদ্বয় কি সমকোণে ছেদ করে, মানে কোন কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমকোণে ছেদ করে। এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে রম্বস আর একটা হচ্ছে বর্গ। একটা হচ্ছে রম্বস আর একটা হচ্ছে কি বর্গ। এই চারটা যদি তুমি ভালো করে বুঝো, তোমার আর কিচ্ছু লাগবে না। সংক্ষিপ্ত বহুনির্বাচনী সবগুলোই তুমি হচ্ছে ভালো করে শেষ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে বৃত্তের পরিচিতি সম্পর্কে জানতে হবে। তুমি কি বৃত্ত চিনো? হ্যাঁ, অবশ্যই চিনো। বল দেখছো, গোল যা দেখো তাই হচ্ছে বৃত্ত। এই যে আমি আঁকলাম, এটা হচ্ছে একটা কি বৃত্ত। এখন বৃত্তের কিন্তু একটা জিনিস আছে, তুমি কি জানো? ঠিক আছে, বৃত্তের কি একটা আছে কি কেন্দ্র আছে। আচ্ছা, বৃত্তের কি একটা কেন্দ্র থাকে। আরেকটা কথা, এবং হচ্ছে বৃত্তের কেন্দ্র থাকে এবং পরিধি থাকে। পরিধি কি তুমি চিনো? এই যে বৃত্তের গোল অংশটা আছে না, এই যে বৃত্তের যে গোল অংশটা, এই যে বৃত্তের গোল অংশটা, হ্যাঁ, এই যে গোল চক্করটা, এটাই কিন্তু পরিধি। এর পরবর্তীতে আরেকটা জিনিস থাকে, এই কেন্দ্র থেকে হচ্ছে একটা দূরত্ব আছে, ঠিক আছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই যে আমি কেন্দ্রটা দিলাম না, এবং হচ্ছে এই যে পরিধি পর্যন্ত যে একটা দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কি তোমার জানো? এই দূরত্বটাই হচ্ছে এই দূরত্বটা, হ্যাঁ, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে তোমার হচ্ছে একটা পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যে আছে তাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব। একটি বৃত্তের প্রতিটি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এবং মনে রাখবা, আমি যদি এই যে বৃত্ত আছে, বৃত্তের মধ্যে যদি আমি অসংখ্য ব্যাসার্ধ আঁকি, এই যে আমি আরেকটা ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, এইভাবে যদি তুমি আরও ব্যাসার্ধ আঁকো, সবগুলা ব্যাসার্ধই কি থাকবে? সমান থাকবে। সবগুলা ব্যাসার্ধই কি থাকবে? সমান থাকবে। তুমি যতগুলা ব্যাসার্ধ আঁকো না কেন, সব ব্যাসার্ধই সমান হবে। আচ্ছা, আরেকটা কথা তুমি দেখো যে আমরা একটা কি কাজ করব জানো? এই যে বৃত্তের এই মাথা থেকে পরিধির এই মাথা থেকে অন্য আরেকটা মাথা, ঠিক আছে, একটা রেখা অঙ্কন করলাম। একটা না, আমি অনেকগুলো অঙ্কন করতে পারি, ঠিক আছে। যখন তোমার পরিধির এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হচ্ছে একটা রেখা অঙ্কন করা হয়, তখন একটা নাম আছে তার, ঠিক আছে, তখন একটা তার নাম আছে। তখন তার নামটা কি জানো? হ্যাঁ, তখন তার নামটা কি তুমি বলতে পারবা? এই যে পরিধি থেকে হচ্ছে দুইটা পরিধি পরস্পর যদি ছেদ করে একটা রেখা দ্বারা, তখন তাকে বলা হয় হচ্ছে জে। কি বলা হয়? জে। তার মানে এখানে হচ্ছে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে জে। এটা নাম কি? এটা হচ্ছে জে। আমরা দুইটা জিনিস শিখছি। কি শিখছিলাম? আগে একটা হচ্ছে ব্যাসার্ধ শিখছিলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর কি শিখলাম? একটা শিখলাম জে। এখন তুমি একটু দেখো তো, চিন্তা করো তো, আমি যদি হচ্ছে এই যে পরিধির মাঝখান বরাবর মানে কেন্দ্র দিয়ে যদি একটা রেখা গমন করি, তখনও কিন্তু এটা জে হয়। কিন্তু এই যেটা আছে না, এই যেটা হচ্ছে তোমার কি জানো? এই যেটা হচ্ছে সবচাইতে বড় জে। তার মানে আমরা বলতে পারি এই যে একটা নতুন জে পাইলাম, এটা হচ্ছে জে, কিন্তু এই যেটা কি বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম। এখন বৃহত্তম জে বলতে আরেকটা নাম বোঝায়, এটা হচ্ছে ব্যাস। তার মানে জে কি? জে বা ঝা বলতে বোঝায় তোমার হচ্ছে পরিধির এ প্রান্ত থেকে অপ্রান্ত যদি কোনো রেখা স্পর্শ করে তখন তাকে ঝা বলা হয়, এবং ওই ঝাটা যদি কেন্দ্র বরাবর যায় তখন তার নাম হচ্ছে বৃহত্তম ঝা বা কি ব্যাস। আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, এই যে বৃত্ত আছে না, বৃত্তের আমি অর্ধেক অংশ আঁকলাম, মানে সম্পূর্ণ না এঁকে অর্ধেক অংশ আঁকলাম, তখন তাকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে, বৃত্তচাপ। বৃত্তচাপ। আমরা কিন্তু একটা বৃত্তের মধ্যে যা কিছু আছে সব কিছুই দেখলাম,
ঠিক আছে, এই যে আমি তোমাকে এখানে বলে দিলাম বৃত্ত কি, পরিধি কি এবং হচ্ছে কেন্দ্র কি। ব্যাসার্ধ কি, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব এবং একটি বৃত্তের মধ্যে প্রত্যেকটি ব্যাসার্ধের মান কি সমান। ব্যাস কি, কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, মানে কেন্দ্র বরাবর যে যাটা যায় এটাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা এবং এটি ব্যাসার্ধের কি দ্বিগুণ। কেন ব্যাসার্ধের দ্বিগুণ বলো তো, এটা মুখস্থ রাখতে হয় না। দেখো এই যে আমার কেন্দ্র, এইখানে হচ্ছে পরিধি আর এই যে এইখানে হচ্ছে তোমার কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব নাম হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই থেকে এনি পর্যন্ত একটা হচ্ছে ব্যাসার্ধ পাইলা, তুমি আরেকটা ইন থেকে এনি পর্যন্ত আরেকটা ব্যাসার্ধ পাইলা। তার মানে কয়টা ব্যাসার্ধ পাইলা, দুইটা ব্যাসার্ধ পাইলা। এখন দুইটা ব্যাসার্ধকে তুমি যদি একসাথে করবা, এই যে একসাথে করতেছো, তখনই কিন্তু ব্যাস পাচ্ছ। তার মানে ব্যাসটা বলতে পারো ব্যাসার্ধের কত গুণ, দ্বিগুণ। আবার উল্টাটাও বলতে পারো যে ব্যাসার্ধ ব্যাসের কি অর্ধেক। আচ্ছা ঠিক আছে, এই দুইটা সূত্র এই যে এখানে লিখে দিলাম। সূত্র কি, ব্যাস যেটা আছে ব্যাসার্ধের দ্বিগুণ এবং ব্যাসার্ধ যেটা আছে এটা ব্যাসকে 2 ভাগ করতে হয়। আমরা যা কি চিনলাম যে পরিধির যদি দুইটা বিন্দু, ঠিক আছে, পরিধির যে কোনো 2 বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়, যা বলা হয়। এবং পরিধির অংশকে বৃত্তচাপ বলে। ঠিক আছে, পরিধির অংশকে কি বলা হয়, বৃত্তচাপ বলা হয়। এই যেভাবে আমি আঁকলাম, সবটা তো আঁকি নাই, হালকা একটু অংশ আঁকলাম, এটাকে বলা হয় বৃত্তচাপ। আমাদের হচ্ছে বৃত্ত চিনলাম, চতুর্ভুজের প্রকারভেদ চিনলাম, মানে যতগুলা বেসিক ধারণা ছিল সবগুলা বেসিক ধারণাই ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্ন কি কি আসতে পারে এইটুকু অংশ দেখব। ঠিক আছে, আমাদের যে প্রথম প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা দেখো এখানে কি লেখা আছে, যে বলা আছে চতুর্ভুজের 4টি কোণেই, কোন চতুর্ভুজ মানে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ হলে তাকে কি বলে। আমরা কিন্তু দুই ধরনের চতুর্ভুজের হচ্ছে সমকোণ পাইছিলাম। ঠিক আছে, কয় ধরনের পাইছিলাম বলো তো, 2 ধরনের। এই যে আমার একটা আয়তক্ষেত্র ছিল এবং এই যে আমার হচ্ছে একটা বর্গক্ষেত্র ছিল। ঠিক আছে, বর্গক্ষেত্র ছিল, দুইটারই হচ্ছে কি তোমার হচ্ছে দুইটাই, এই যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র, এই দুইটারই হচ্ছে তোমার সমকোণ। ঠিক আছে, প্রত্যেকটি কোণ কি সমকোণ। মানে এই যে এই অংশের মধ্যে, এই অংশের মধ্যে, এই অংশের মধ্যে, এই অংশের মধ্যে প্রত্যেকটা কোণ কিন্তু কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এইটুকু অংশ শিখলাম যে দুইটা চতুর্ভুজ আছে, মানে দুইটি চতুর্ভুজ আছে, যেই দুইটা চতুর্ভুজের হচ্ছে সমকোণ থাকে প্রত্যেকটা কোণে। তার মানে হচ্ছে এই দুইটা চতুর্ভুজের নাম কি ছিল, একটা ছিল হচ্ছে আয়ত, ঠিক আছে, একটা ছিল আয়ত এবং অপর আরেকটা আছে, এটার নামটা কি ছিল, এটার নাম ছিল হচ্ছে বর্গ। বর্গ, ঠিক আছে, এখানেও 90 ডিগ্রি আছে, এই অংশের মধ্যেও 90 ডিগ্রি আছে, সেমভাবে এই অংশের মধ্যেও 90 ডিগ্রি আছে, সেমভাবে এই অংশের মধ্যেও 90 ডিগ্রি আছে। এখানে তোমাকে প্রশ্নটা বলা ছিল চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ হলে তাকে কি বলে। প্রশ্ন বলা আছে তোমার এখানে আয়ত। এখন তোমার এই অপশনের মধ্যে আয়ত ঠিক, কিন্তু তোমার এখানে যদি আয়ত না থাকতো, যদি কোনো কারণে হচ্ছে তোমার এখানে কি দেওয়া থাকতো, বর্গ দেওয়া থাকতো, তাহলে কিন্তু বর্গ উত্তরপত্র হইতো। তার মানে আমরা আরেকটা বলতে পারি এখানে বর্গ হচ্ছে হতে পারে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, সামান্তরিকের সূক্ষ্ম কোণের সংখ্যা কয়টি। সামান্তরিক কিন্তু আমরা চিনছিলাম, বা আমি তোমাকে দেখাইছি যে সামান্তরিক কীরকম হয়। এই যে আমি একটা চিত্র আঁকলাম, এই চিত্রটা, এটা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, এটা হচ্ছে সামান্তরিক। এখন একটা চতুর্ভুজের মধ্যে 4টা কোণ হয়, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। ঠিক আছে, এখন যদি, ঠিক আছে, 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি থেকে বড় হয়, থেকে বড় বড়, তখন তাকে বলা হয় কি জানো, তখন তাকে বলা হয় স্থূলকোণ। তখন তাকে কি বলা হয়, স্থূলকোণ। স্থূলকোণ, তখন তাকে কি বলা হয়, স্থূলকোণ। কিন্তু যদি হচ্ছে এই 90 ডিগ্রি থেকে বড়, ছোট, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে কি, 90 ডিগ্রি থেকে থেকে ছোট, ছোট, হ্যাঁ, তখন তাকে বলা হয় হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আচ্ছা, এখন কথা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় তো বললা বা বললেন, এখানে হচ্ছে কত থেকে ছোট হবে,
এখানে হচ্ছে 180 ডিগ্রি থেকে হচ্ছে কি হবে জানো, ছোট হবে। 180 থেকে কি হবে, ছোট হবে। 180 থেকে ছোট, তার মানে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলক কোণ, এবং 0 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে এই 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলক কোণ। এই অংশের মধ্যে তোমার এই যে অংশটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে, এটা বড় বড়, এই কোণটা কি 90 ডিগ্রি থেকে বড়, এবং এই কোণটাও কিন্তু সেম 90 ডিগ্রি থেকে কি বড় বড়। এখন বলো তো কেন হচ্ছে এটার এটা সেম? আমরা কিন্তু হচ্ছে যখন বৈশিষ্ট্যগুলো শিখছিলাম তখন কিন্তু জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তার মানে এই দুইটা কোণ হচ্ছে স্থূলক কোণ, এবং আরও দুইটা কোণ আছে, এই যে একটা কোণ এবং এই যে আরেকটা কোণ, এই দুইটা কোণ কি সূক্ষ্ম কোণ। তার মানে তোমাকে এই প্রশ্নটা এইভাবে না দিয়ে তোমার পরীক্ষার মধ্যে এরকমও দিতে পারে যে সামান্তরিকের স্থূলক কোণ কয়টি, তখনও কিন্তু দুইটি হবে, এবং সামান্তরিকের যদি কি বলা হয়, সূক্ষ্ম কোণ বলা হয়, তখন উত্তরপত্র কয়টি, দুইটি। তার মানে আমার উত্তরপত্র কয়টি, এখানে দুইটি। আচ্ছা পরেরটা দেখো, এখানে 4টা চিত্র দেওয়া আছে, 4টা চিত্রের মধ্যে কোনটা হচ্ছে আয়তক্ষেত্র? আমরা কিন্তু এগুলো পারি, জানি। এই যে যেটা আছে এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তার মানে এখানে দেখো 4 নাম্বার চিত্রটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এখন যদি বলা হয় যে তোমার প্রথম চিত্রটা কি, এই চিত্রটা কি, এই চিত্রটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে। দ্বিতীয় চিত্রটা কি, দ্বিতীয় চিত্রটার নাম হচ্ছে কি, এই যে কিছুক্ষণ আগে দেখলাম সামান্তরিক। এবং তৃতীয় চিত্রটা কি, তৃতীয় চিত্রের মধ্যে বাহু কয়টা আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা বাহু থাকলে কিন্তু চতুর্ভুজ হয় না, আমরা শিখছি। 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়, চতুর্ভুজ। প্রথম চিত্র যদি বলা হতো ট্রাপিজিয়াম, দ্বিতীয় চিত্র বলা হতো তাহলে হচ্ছে সামান্তরিক, তৃতীয় চিত্র হচ্ছে পঞ্চভুজ বলা হয়, এটা তোমাদের বইয়ের মধ্যে নাই। চতুর্থ চিত্র হচ্ছে কি তোমার আয়তক্ষেত্র। এটা দেখো তোমার হচ্ছে সমাপনী 2016 সালে ছিল। নিচের চিত্রগুলো কোনগুলো হচ্ছে সামান্তরিক? প্রত্যেকটা হচ্ছে সামান্তরিক, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, শুধুমাত্র হচ্ছে এখানে একটা বাদ যাবে, এইটা হচ্ছে তোমার 2 নাম্বার ট্রাপিজিয়াম যেটা আছে এটা বাদ। ট্রাপিজিয়ামটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, ট্রাপিজিয়ামটাই একটু ব্যতিক্রম। আচ্ছা এখানে দেখো তোমাকে কি দেওয়া আছে, সামান্তরিক ও আয়তের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। মানে সাধারণ বৈশিষ্ট্য বলতে সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে তোমার কি কি মিল আছে। আমরা কিন্তু আগে যখন হচ্ছে মিলগুলো পড়ছিলাম, যে কোন তুলনা যখন পড়ছিলাম তখন কিন্তু মিলগুলো পড়ছিলাম। সমকোণ, যদি সমকোণ হয় তাহলে আয়ত এবং বর্গ মিল, যদি হচ্ছে সমকোণে ছেদ করে তখন হচ্ছে রম্বস এবং বর্গ মিল। এখন যদি হচ্ছে সমান্তরাল বাহুর কথা বলা হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান, তখন কিন্তু কি বলা হয়, এই যে সামান্তরিক এবং আয়ত মিল থাকে। তাহলে আমাদের উত্তরপত্রটা কি হবে, এই যে এটা হবে, ঠিক আছে, এই যে অংশটা ঠিক হবে। আচ্ছা নিচের কোণটি প্রত্যেকটি সমকোণ, এই যে মাত্রই আমি বললাম প্রত্যেকটি কোণ সমকোণ কার হয়, বর্গক্ষেত্র, বর্গ এবং হচ্ছে আয়ত, বর্গ এবং আয়ত। এরপরটা হচ্ছে বর্গের প্রতিটি কোণের মান কত ডিগ্রি, ডিগ্রির কথা বলেন হলে 90 ডিগ্রি, ডিগ্রি ব্যতীত থাকলে সমকোণ হতো, ঠিক আছে। নিচের কোণটিকে সামান্তরিক বলা যাবে না। তোমার হচ্ছে সামান্তরিক প্রত্যেকটা চতুর্ভুজের সামান্তরিক, কিন্তু একমাত্র চতুর্ভুজ হচ্ছে যেটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে সামান্তরিক না। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখলাম, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো, বর্গের কয়টি কর্ণ আঁকা সম্ভব? চতুর্ভুজ তোমার মানে চতুর্ভুজ তো হচ্ছে জয়টাই থাকুক, একটা চতুর্ভুজের মধ্যে হচ্ছে 2টা কর্ণ আঁকা যায়, এটা বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, ট্রাপিজিয়াম হোক, অথবা তোমার হচ্ছে রম্বস হোক, সামান্তরিক হোক। এই যে 5টা আছে সবগুলোরই হচ্ছে কয়টা কর্ণ আঁকা যায়, 4টা কর্ণ আঁকা যায়। কিভাবে বলো তো, আমরা কিন্তু আঁকা শিখছিলাম, জানছিলাম। এই যে একটা বর্গক্ষেত্র, এবং এই বর্গক্ষেত্র তুমি যদি হচ্ছে মাঝখান বরাবর টান দাও, দাগ দাও, এই যে আমি মাঝখান বরাবর একটা দাগ দিলাম, ঠিক আছে, এই যে দাগ দিলাম, এবং আরেকটা মাঝখান বরাবর যদি আমি দাগ দিই, হ্যাঁ, যে মাঝখান বরাবর একটা দাগ দিলাম এবং আরেকটা যদি দাগ দিই এরকম, তখন এই 2টার নাম হচ্ছে কর্ণ।
এই দুইটার নাম কি? কর্ণ। তার মানে একটা বর্গক্ষেত্রের মধ্যে কয়টা কর্ণ আঁকা যায় বলো তো? দুইটা। তার মানে আমার উত্তরপত্র হবে কত? 2। আচ্ছা, পরবর্তীটা দেখো কি আছে। বর্গ ও আয়তের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান? তার মানে বর্গ আর আয়ত বলে হচ্ছে তোমার এইখানে হচ্ছে সকল বাহু সমান। বর্গক্ষেত্রের সকল বাহু সমান, কিন্তু আয়তক্ষেত্রের তো নাই। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। কোনগুলো সমকোণ? হ্যাঁ, আমরা কিন্তু এটা পড়ছি, কোনগুলো হচ্ছে সমকোণ। আর সূক্ষ্মকোণ কার ক্ষেত্রে হয়? সূক্ষ্মকোণ হয় সমান্তরিকের ক্ষেত্রে। বিপরীত বাহুগুলো হচ্ছে অসমান। এটা বৃত্তের কেন্দ্রগামী ঝাঁকে কি বলে? তার মানে বৃত্তের কেন্দ্রগামী ঝাঁকে কি বলে? আমরা কিন্তু বৃত্ত যখন পড়ছিলাম তখন বৃত্তের মধ্যে হচ্ছে যা চিনছিলাম, ঠিক আছে? এই যে একটা বৃত্ত ছিল, এবং এই বৃত্তের মধ্যে হচ্ছে কি ছিল একটা বলতো? কেন্দ্র ছিল। এবং এই কেন্দ্র বরাবর কোনো একটা রেখা টানলে, ঠিক আছে, মানে হচ্ছে একটা পরিধি থেকে অন্য একটা পরিধি পর্যন্ত কোনো যদি হচ্ছে রেখা গমন করে, তখন তাকে বলা হয় যা। এখন এই ঝাঁটা কিন্তু হচ্ছে কোন অংশ দিয়ে গেল বলতো? কেন্দ্র বরাবর গেল, ঠিক আছে? কোন বরাবর গেল? কেন্দ্র বরাবর গেল। যদি কেন্দ্র বরাবর যায় তখন কিন্তু তার নাম হয় হচ্ছে কি? বৃহত্তম ঝা, ঠিক আছে? সবচাইতে বড় ঝা। বৈরিখা হ্যাঁ, তো বৃহত্তম যে, ঠিক আছে? বৃহত্তম যে। এবং তার ওপর আরেকটা নাম আছে, কি আছে বলতো? এটা হচ্ছে ব্যাস। বৃহত্তম ঝাই কি? ব্যাস। তার মানে কোন সময় যদি বলা হয় কেন্দ্রগামী যা, মানে কেন্দ্র বরাবর কোনো যদি রেখা যায়, তখন তাকে বলা হয় বৃহত্তম যা, এবং তার নাম হচ্ছে কি? ব্যাস। তার নাম হচ্ছে কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম ঝাঁকে কি বলা হয়? ব্যাস। আমরা কিছুক্ষণ আগে শিখলাম বৃত্তের বৃহত্তম ঝাঁকে কি বলা হয়? ব্যাস। একটি বৃত্তের কয়টি ব্যাস আঁকা যায়? অসংখ্য। আমরা কিন্তু আগেই দেখছি যে একটা বৃত্ত যদি তুমি আঁকো, তাহলে হচ্ছে বৃত্তের মাধ্যমে কতগুলা তুমি ব্যাস আঁকতে পারো। এটা কিন্তু তুমি অসংখ্য বৃত্তের মধ্যে ব্যাস আঁকতে পারো, ঠিক আছে? এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের মধ্যে হচ্ছে তোমার কি বললো যে তোমার কতগুলা ব্যাস আঁকতে পারো। হ্যাঁ, তুমি বৃত্তের মধ্যে ব্যাস, আমি যদি হচ্ছে এই বৃত্তের কেন্দ্রটা দেই, এই বৃত্তের হচ্ছে যদি একটা কেন্দ্র দেই, এবং এর মধ্য দিয়ে হচ্ছে যদি ব্যাস আঁকি, ঠিক আছে, ব্যাস আঁকি, তখন হচ্ছে তুমি কি একটা আঁকলেই পারবা? একটাই কি আঁকা যাবে? এরকম না। দেখো তুমি, আমি চাইলে কিন্তু এই যে এই বরাবর দাগ দিতে পারি একটা। হ্যাঁ, দিতে পারি না? দিতে পারি। দেখো, এখন আমি চাইলে কিন্তু এই যে এই বরাবরও দাগ দিতে পারি না? অবশ্যই পারি। তাহলে অনেকগুলাই হচ্ছে ব্যাস আঁকা যায়। তার মানে আমার উত্তরপত্র কি? অসংখ্য। বৃত্তের পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ, ঠিক আছে? বৃত্তের পরিধির একটা অংশ হলো হচ্ছে কি? বৃত্তচাপ। আমি তো গোল চক্কর দিয়ে দিলে তখন হচ্ছে তা বৃত্ত। কিন্তু যদি তুমি গোল চক্কর থেকে কিছু অংশ বাদ দিয়ে দাও, এই যেভাবে বাদ দিয়ে দাও কিছু অংশ, তখন যে অংশটা থাকে, এই অংশটাই বলো, তখন তাকে কি বলা হয়? এই যে বৃত্তচাপ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে দেখো, বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্য মানে এই যে বৃত্তের একটা গোল অংশ আছে, এটাকেই বলা হয় বৃত্তের দৈর্ঘ্য। এই যে গোল অংশটা, এটাকে বৃত্তের দৈর্ঘ্য বলা হয়। এখন এই যে বৃত্তের গোল অংশটা, ঠিক আছে, বৃত্তের গোল অংশটা, এটার নাম কিন্তু হচ্ছে কি? পরিধি। এটার নাম কি? এটা হচ্ছে পরিধি। এর পরবর্তীতে দেখো, বৃত্তের ব্যাসের অপর নাম কি? বৃহত্তম যা। আমরা কিন্তু বৃত্তের যা, ঠিক আছে? বৃত্তের যা। আর পরবর্তীতে দেখো আমার কি? বৃত্তের ব্যাসার্ধের কত গুণ? আমরা দ্বিগুণ পড়ছিলাম। বৃত্তের ব্যাস যেটা আছে, ব্যাসার্ধের দ্বিগুণ। যারা না বোঝো, আমি তাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে, হ্যাঁ, আমরা এই যে আমার হচ্ছে একটা বৃত্ত, এবং আমি আঁকলে এখানে হচ্ছে একটা ব্যাস আঁকলাম। কারণ আমি চাইলে এখানে হচ্ছে কি করতে পারি জানো? আরেকটা ব্যাস আঁকতে পারি, এই দিকে হচ্ছে দাগ দিয়ে এই পর্যন্ত নিয়ে গিয়ে, ঠিক আছে, ব্যাস আঁকতে পারি। চাইলে আমি আঁকতে পারি, ঠিক আছে? এখন তোমায় দেখো যে এইটা সরাসরি হচ্ছে কেন্দ্রগামী যা বরাবর যাচ্ছে। আমি যদি এইভাবে হচ্ছে একটা অঙ্কন করি, তখন হচ্ছে এটা কি হচ্ছে? দেখো তো, একটা কেন্দ্রগামী বরাবর যা, কেন্দ্রগামী রেখাংশ হচ্ছে না? কেন্দ্রগামী রেখাংশ হচ্ছে না পুরোটা? তার মানে দেখো, এই অংশটা, এই যে এই অংশটা একটা ব্যাসার্ধ, এই অংশটা আরেকটা ব্যাসার্ধ। তার মানে কয়টা ব্যাসার্ধ হলো? দুইটা ব্যাসার্ধ। দুইটা কি? ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধ মিলে কি হয়েছে? ব্যাস।
তার মানে ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। নিচের কোনটির কর্ণ নেই? একমাত্র ত্রিভুজ যার হচ্ছে কি নেই? কর্ণ নেই। চতুর্ভুজ, যত চতুর্ভুজ আছে সব ধরনের চতুর্ভুজে কি থাকে? কর্ণ থাকে। একমাত্র ত্রিভুজ আছে যার কি নেই? কর্ণ নেই। আচ্ছা, নিচের চিত্র, এই যে একটা চিত্র আছে, এখানে খ এবং ক, এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কিন্তু বলছিলাম ব্যাসার্ধ। ঠিক আছে, এখন তোমাকে যা বলা হলে কেন্দ্রগামী রেখা, আমি যদি এরকম একটা টান দিতাম তখন এটা হচ্ছে যে, আমাকে ব্যাস বলা হলে কেন্দ্র বরাবর যদি টান দিতাম তখন এটাকে বলা হতো ব্যাস। আমাকে চাপ বলা হলে বৃত্তের অর্ধেকটা অংশ আঁকা রাখলেই তখনই কিন্তু হচ্ছে যা হচ্ছে চাপ হচ্ছে। আচ্ছা দেখো, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব কত হবে? 4 সেন্টিমিটার ব্যাস, তার মানে তোমার ব্যাসের মান দেওয়া আছে কত সেন্টিমিটার বলো তো? 4 সেন্টিমিটার ব্যাস। তার মানে এরকম হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তের একটা কেন্দ্র আছে, ঠিক আছে, কেন্দ্র আছে এবং তারও একটা ব্যাসও আছে। এই যে আমি একটা ব্যাস, এই যে ব্যাস আছে, তার এই একটা ব্যাস আছে, হ্যাঁ, এবং এই ব্যাসের হচ্ছে মান দেওয়া আছে। কত দেওয়া আছে বলো তো? এই ব্যাসের মানটা কত দেওয়া আছে? এটার মান কত দেওয়া আছে? এটা হচ্ছে তোমার কাছে 4 সেন্টিমিটার দেওয়া আছে। কত সেন্টিমিটার? এই যে 4 সেমি দেওয়া আছে, সেমি দেওয়া আছে। আচ্ছা, একটু বুঝো, আমি যদি হচ্ছে এই যে কেন্দ্রটা আছে, কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত এই অংশটাকে কি বলা হয় বলো তো? ব্যাসার্ধ। এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই অংশটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তার মানে এনে কয়টা ব্যাসার্ধ আছে? 2টা ব্যাসার্ধ। এটা হচ্ছে একটা, এনে হচ্ছে আরেকটা, 2টা ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ সম্পূর্ণটা মিলে কি হয়েছে? এই ব্যাসটা হয়েছে। আর ব্যাসের মধ্যে কত ছিল? 4 ছিল। এখন তুমি যদি 4-এর অর্ধেক করে দাও, 2 করে দাও, ভাগ করো, 2 ভাগ করো, তাইলেই কিন্তু তুমি ব্যাসার্ধটা পাবা। তোমাকে কাজ কি চাইলো? অর্ধেক করার কথা কইলো। ঠিক আছে, এই যে কেন্দ্র থেকে মানে এই অংশ থেকে তোমার এই পরিধি পর্যন্ত, এই যে কেন্দ্র থেকে পরিধি, তার মানে 2 দ্বারা ভাগ করতে হবে। তখন তুমি 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 2 পাবা। এখন 2 কোথায় আছে? এই যে অংশের মধ্যে আছে। দেখো আমরা হচ্ছে 21টা শেষ করে পেলাম, 22 নাম্বারটা। এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের মধ্যে হচ্ছে খ এবং খ, মানে হচ্ছে এখানে গ নাম্বার আছে, আমাকে যোগ করার কথা বললো এই অংশটা আর এই অংশটা, কিন্তু আমার এই অংশের মান দেওয়া আছে 55 ডিগ্রি। তার মানে আমরা জানি এটা যেহেতু সামান্তরিক, এর এইটার মানও কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি হবে। আমরা কিন্তু পড়ছিলাম, কি পড়ছিলাম বলো তো? যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। এখন তুমি তো জানো যে এইটা মানে এখানে 4টা যে আছে, অর্থাৎ তোমার হচ্ছে ক নাম্বার, খ নাম্বার, পরবর্তীতে ঘ নাম্বার এবং হচ্ছে ঘ নাম্বার, এই 4টা, এই সবগুলারে যদি তুমি যোগ করো তখন তুমি কি পাবা জানো? 360 ডিগ্রি পাবা। কত ডিগ্রি পাইবা? 360 ডিগ্রি পাবা। এবং তুমি একটা মজার বিষয় হচ্ছে এইখানে যা থাকবে এইখানেও তা থাকবে। আমি কিন্তু অলরেডি হচ্ছে এই 2টা কোণের মান পাইছি, এই যে ক এবং হচ্ছে গ, এই 2টা কোণের মান পাইছি। 2টা কোণ মিলে কত হচ্ছে বলতে পারবা? অবশ্যই বলতে পারবা। 2টাকে যদি যোগ করে দাও, তার মানে 55 যোগ যদি আমি 55 করি, তাহলে কিন্তু আমার হচ্ছে কত হচ্ছে বলো তো? 110 হচ্ছে। সবগুলা মিলে যেহেতু হচ্ছে 360 ডিগ্রি হয়, তার মানে আমি 360 ডিগ্রি থেকে, ঠিক আছে, 110 মানে 2টা কোণ বাদ দিয়ে দিলাম। তার মানে এখানে 0, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে কত? 2, তার মানে 250। তার মানে ক এবং গ এই দুইজনে ভাগ করে নিবে 250-কে। এখন 250-এ 2 ভাগ করলে কত হয় বলো তো? 125 করে পড়ে না? তার মানে হচ্ছে আমাদের উত্তরপত্র কত? 125। এবং ক এবং খ যোগ করার কথা বলছে। যদি যোগ করার কথা বলা হয় তখন কিন্তু 125 হবে না। তার মানে তুমি কর মান জানো কত? 125। এবং এই যে ক, এর মান জানো কত? 55। তুমি ক কিন্তু পাইলা, এই যে কর মান পাইলা 125 এবং গড় মান পাইলা 125। 125 মিলে হচ্ছে কত হয়েছে? 250 হয়েছিল। আচ্ছা, এখন তুমি দুইটাকে যোগ করো, 125 এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে 55, ঠিক আছে, দুইটাকে যোগ করে দেই। এখানে হচ্ছে 10, হাতের আছে 1, 6 আর হচ্ছে 8
আর হচ্ছে 1, তার মানে কত ডিগ্রি হচ্ছে দেখো তো, 180 ডিগ্রি। এখন তোমাকে এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারতো বলো তো? তোমাকে চাইতে পারতো এখানে ক যা আছে তার কোণের মান কত, কর কোণের মান কত পাইছি আমি, 125 পাইছি। এখানে খ যে আছে তার কোণের মান কত, আমরা যেহেতু এই অংশের মধ্যে 55 ডিগ্রি আছে, তার মানে অটোমেটিক ওই অংশের মধ্যে কত ডিগ্রি আসবে, 55 ডিগ্রি আসবে। এর পরবর্তীতে তোমার গ, ক যা গ তা, তার মানে গর মধ্যেও কত ডিগ্রি, 125 ডিগ্রি। এবং তোমার হচ্ছে লাস্ট যেটা আছে ঘ, যেহেতু খর মধ্যে হচ্ছে 55, তার মানে ঘর মধ্যেও কত হবে, 55। তুমি সবগুলো যোগ করে দেখো 360 ডিগ্রি হচ্ছে। এখন তোমার প্রশ্নের মধ্যে শুধুমাত্র দুইটা কোণের যোগ করার কথা বলছিল। কয়টা কোণ? এই যে প্রথম দুইটা কোণ, এই দুইটা যোগ করলে আমরা কত ডিগ্রি পাচ্ছি, 180 ডিগ্রি পাচ্ছি। এটা হচ্ছে আমার উত্তর। আশা করি হচ্ছে তোমাদের এই সম্পূর্ণ ক্লাসটা খুব ভালোভাবে হচ্ছে বুঝতে পারছো। আমাদের পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, এর পরবর্তীতে শূন্যস্থান পূরণও থাকবে, এর পরবর্তীতে তোমাদের হচ্ছে কাঠামোগত প্রশ্নের ক্লাস থাকবে। আমি হচ্ছে আরও 2টা টোটাল ক্লাস দেব। এরপরের ক্লাসে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ বোঝাবো, এর পরবর্তীতে তোমাকে বোঝাবো হচ্ছে কি কাঠামোগত প্রশ্ন। তো হচ্ছে টোটাল আমাদের এই যে অধ্যায়টা আছে, সম্পূর্ণ অধ্যায়টা 3টা ক্লাসের মাধ্যমে কভার হয়ে যাবে। আজকে প্রথম ক্লাসটা কেমন লাগলো, সম্পূর্ণ কি বুঝছো কিনা, তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? এর পরবর্তীতে এই অধ্যায়টা তো আমি শেষ করে দিব, তুমি এর পরে কোন অধ্যায়টা তোমার সমস্যা, এই অধ্যায়টাও আমাকে বলবা।